আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে জায়গা হয়নি, কলকাতায় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে হাসিনা, মন্তব্য রিজভীর। গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা জাতির জন্য অশনি সংকেত দিলেন জামাত নেতা গোলাম পরোয়ার। বিশাল ড্রোন কারখানা তৈরি করে ইরানি নকশায় শাহেদ 136 ড্রোন উৎপাদন রাশিয়ার। আবারও যুক্তরাষ্ট্র সফর করবেন পাক সেনাপ্রধান, মোদি যাবেন চীনে। এবার বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে জায়গা হয়নি বলে কলকাতায় আওয়ামী অফিস খুলে কার্যক্রম চালাতে হচ্ছে তাকে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিরোধী দল মানে জঙ্গি এমন পরিবেশ তৈরি করেছিল আওয়ামী সরকার, কিন্তু বেগম জিয়া পালাননি, পালাতে হয়েছে শেখ হাসিনাকে। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না, তাদেরকে এখানে পুশ ইন করছে, তাহলে তাকে কেন পুশব্যাক করে না? রিজভী বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না, পার্শ্ববর্তী দেশে বসে যখন তখন উল্টো পাল্টা কথা বলছেন। এদিকে বিবিসির প্রতিবেদনে দেখলাম, কলকাতায় অফিস খুলে কর্মকাণ্ড পরিচালনা করছে শেখ হাসিনা। মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা দেশকে অস্থির করতে চায়। রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে জনতার উত্তাল তরঙ্গের ঢেউয়ের তোরে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। পালানোর পরে তার ষড়যন্ত্র থামছে না। গত বছরের দুর্গাপূজায় নানা ধরনের ষড়যন্ত্র ছিল, আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি। তিনি আরও বলেন, নানা নিপীড়ন, নির্যাতন, হামলা মামলার পরেও বিএনপির কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি, অথচ শেখ হাসিনা পালিয়ে গেলেন। গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরো বলেন, আসাদুজ্জামান তুহিন 7 আগস্ট বিকেলে গাজীপুরের চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করছিলেন। এদিনই রাতেই চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করল। এ থেকে স্পষ্ট বোঝা যায়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য একটি অশনি সংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, চাঁদাবাজদের দৌরাত্মে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। চাঁদা না পেয়ে তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে না, বরং মানুষকেও নির্মমভাবে হত্যা করছে। চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরাই একে অপরকে খুন করছে। চাঁদাবাজও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ তোলা এখন সময়ের দাবি। সবশেষ বিবৃতিতে তিনি বলেন, আমি দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে গাজীপুরের চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সিসিটিভি ফুটেজ এবং পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে চাঁদাবাজের কোনো সংশ্লিষ্টতা নেই, বরং কলগার্ল দিয়ে ব্ল্যাকমেইলিং এর একটি চক্রের বা ধারালো অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্বারা এক ব্যক্তিকে আঘাত ও ধাওয়া করার ঘটনা সাংবাদিক আসাদুজ্জামান তার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করার কারণে ওই অস্ত্রধারীরা তাকে কুপিয়ে হত্যা করে। এছাড়া নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা গেছে, ঘটনার দিন তিনি চাঁদাবাজি সংক্রান্ত কোনো রিপোর্ট এবং ভিডিও পাবলিশ করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্রদের কমিটি ঘোষণা ঘিরে হল পলিটিক্সের বিরুদ্ধে গভীর রাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাবি ক্যাম্পাস। সেই বিক্ষোভের একটি ভিডিও ধারণ করে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। শুক্রবার গভীর রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্টটি করে ক্যাপশনে এই অনুরোধ জানান ছাত্র শিবিরের কেন্দ্রীয় এই নেতা। এর আগে রাত 12:30টায় রোকেয়া হলের শিক্ষার্থীরা হলে তালা ভেঙে বিক্ষোভ করে বেরিয়ে আসে। এরপরই সবগুলো হলে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ভিসি চত্বরে জড়ো হন কয়েক হাজার শিক্ষার্থী। সাদিক কায়েম ওই ভিডিওর ক্যাপশনে লেখেন, কারা এই পরিস্থিতির জন্য দায়ী? সুস্থ ধারার রাজনীতির নামে যারা নিয়মিত বিভিন্ন বিভাজন এবং ট্যাগিং এর রাজনীতি করে চলেছে, আজ তারাই এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করি। তবে সকলকে শান্ত থাকার অনুরোধ করব। সুস্থ রাজনৈতিক চর্চার অধিকার যেমন সব সংগঠনের আছে, ঠিক তেমনি অসুস্থ রাজনীতির প্রতিবাদ করার অধিকার সবার আছে। আশা করি প্রতিটি সংগঠন আলাপ আলোচনার মাধ্যমে সেই পথ তৈরি করতে পারবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মস্কো থেকে 600 মাইল পূর্বে তাতারস্তান অঞ্চলে অবস্থিত
আলুবুগা কারখানাটি ইরানি নকশার শাহেদ 136 আক্রমণাত্মক ড্রোন ক্রমবর্ধমান হারে উৎপাদন করছে। এই প্রকল্পের প্রধান মনে করেন এটি তাদের অন্যতম সাফল্য। রাশিয়ার একটি টিভি ডকুমেন্টারিতে দেশের বৃহত্তম ড্রোন কারখানা নিয়ে কথা বলতে গিয়ে একজন রাশিয়ান সাংবাদিক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অবশেষে এমন কিছু পেলাম যা আর কারো নেই। রাশিয়ার কোথাও এমন 2 স্ট্রোক ইঞ্জিনের ড্রোন উৎপাদন করা হয় না। এটি একটি সম্পূর্ণ উৎপাদন সুবিধা। সিইও তিমুর সাগিভালিভ ডকুমেন্টারিতে বলেন। তিনি ব্যাখ্যা করেন যে ড্রোনের বেশিরভাগ যন্ত্রাংশ এখন স্থায়ীভাবে তৈরি হয়। সাগিভালিভ আরও বলেন, অ্যালুমিনিয়াম বার থেকে ইঞ্জিন তৈরি হয়, মাইক্রো ইলেকট্রনিক্স তৈরি হয় ইলেকট্রিক চিপ থেকে, ফিউজলেজ তৈরি হয় কার্বন ফাইবার ও ফাইবার গ্লাস থেকে। এখানে সবই সম্পূর্ণভাবে তৈরি হয়। এই দাবি ইঙ্গিত দেয় যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ড্রোন যুদ্ধের মূল হাতিয়ার ইরানি নকশার শাহেদ ড্রোনের উৎপাদন এখন রাশিয়ার সামরিক শিল্পের অন্তর্ভুক্ত হয়ে গেছে। বিশ্লেষক ও গোয়েন্দা কর্মকর্তাদের মতে এখন 90% উৎপাদন আলাবুগা বা রাশিয়ার অন্যান্য কারখানায় হয়। স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে এই স্থানটি ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। নতুন উৎপাদন ইউনিট ও কর্মী ড্রোন নির্মাণের মাধ্যমে উৎপাদন বহুগুণ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা এই সম্প্রসারণ রাশিয়াকে ইরান থেকে আমদানিকৃত ড্রোনের আধুনিক ও যুদ্ধ পরীক্ষিত সংরক্ষণ রপ্তানির সুযোগ দেবে, এমনকি তেহরানকেও। তবে একজন পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে, শাহেদ 136 সম্পূর্ণ রুশীকরণ ও আলাবুগার সম্প্রসারণ ইরানকে প্রান্তিক করে দিয়েছে, যা মস্কো ও তেহরানের মধ্যকার সম্পর্কের ফাটল প্রকাশ করে। ইরান রাশিয়াকে শুধু ড্রোনই নয়, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়েও খুব কম ফিরতি পেয়েছে, যা তাদের ধৈর্য হারাতে বাধ্য করেছে। জুন মাসে ইসরায়েলের 12 দিনের বোমা বর্ষণে ইরানের পরমাণু কর্মসূচি লক্ষ্য করা হলে রাশিয়ার নিশ্চুপ সমর্থন তেহরানের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। তেহরান ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি বলেন, ইরান হয়তো আশা করেছিল রাশিয়া আরও সাহায্য করবে, কিন্তু রাশিয়া কেবল নিজের স্বার্থেই কাজ করে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এ সপ্তাহে আবারও যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। পাকিস্তান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশটির পত্রিকা ডন। তিনি এবার সফরে গেলে 2 মাসের কম সময়ের মধ্যে এটি হবে তার দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফর। ডনের খবরে বলা হয়, আশা করা হচ্ছে সেনাপ্রধান এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেখানে তার সমমর্যাদার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। পাকিস্তানের সরকারি সূত্রগুলো আরও বলছে এটি হবে পাল্টা সফর। এর আগে গত জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা পাকিস্তান সফর করেছিলেন। 4 আগস্ট দেয়া এক প্রেস বিবৃতিতে সেন্টকম তাদের প্রধানের সাম্প্রতিক কয়েকটি সফর নিয়ে কিছু তথ্য মনে করিয়ে দিয়েছে। সেখানে জেনারেল কুরিলার পাকিস্তান সফর সহ ওই অঞ্চলের অন্যান্য দেশ সফরের তথ্য আছে। পাক সেনা প্রধানের এই যুক্তরাষ্ট্র সফর 2 দেশের কূটনৈতিক সম্পর্কের ঘনিষ্ঠতার ইঙ্গিত বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের এই ঘনিষ্ঠতায় দিল্লির কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের কথা জানান। এ নিয়ে ভারতের উপর মোট মার্কিন শুল্ক এসে দাঁড়ালো 50%। আর এরই মধ্যে গতকাল জানা যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চীন সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের তরফ থেকে এই সফরের কথা ঘোষণা না করা হলে 2 দিনের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদী চীন যাওয়া স্থির করেছেন। পাক ফিল্ড মার্শাল মুনির এর আগে গত জুনে ওয়াশিংটন সফর করেছিলেন। সে সময় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন। এটি ছিল একজন মার্কিন প্রেসিডেন্টের প্রথম পাকিস্তানের কোনো সেনাপ্রধানের সম্মানে ভোজের আয়োজন, অথচ তিনি পাকিস্তানের সরকার বা রাষ্ট্রপ্রধান নন। সেবার আসিম মুনির 5 দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 আগস্ট আলাঙ্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। ট্রাম্প নিজেই এই কথা নিশ্চিত করেছেন। এই বৈঠকের মূল আলোচনার বিষয় হবে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টা। তবে এই বিষয়ে ট্রাম্প বলছেন যে কোনো শান্তি চুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হবে, এমন বিতর্কিত সম্ভাবনা ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প গতকাল শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ঘোষণা দেন। তিনি বলেন, আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি। আমরা রাশিয়াকে দিয়েই শুরু করব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কোনো অগ্রগতি হয়েছে কিনা সেই বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। তবে শান্তি চুক্তির জন্য অঞ্চল বিনিময় করা প্রয়োজন হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরে এমন কোনো চুক্তির বিরোধিতা করে আসছেন যে চুক্তির মাধ্যমে ক্রিমিয়া, খেরসন, লুহান্স্ক ও জাপোরিজিয়ার মতো অঞ্চলগুলো রাশিয়াকে ছেড়ে দিতে হবে। বর্তমানে এসব অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে। তবে পুতিন বারবার বলে আসছেন, কোনো শান্তি চুক্তি হলে 2014 সাল থেকে এ পর্যন্ত রাশিয়ার যেসব অঞ্চল দখলে নিয়েছে সেগুলোর মধ্যে থেকে কিছু অঞ্চল ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। এদিকে ট্রাম্প পুতিনের বৈঠকের সম্ভাবনা নিয়ে কয়েকদিন ধরে প্রশ্ন উঠছে। বিশেষ করে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে এই প্রশ্ন আরও জোরদার হচ্ছে। আইসিসির আইনজীবীরা
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিন গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আইসিসি সদস্যভুক্ত কোনো দেশে গেলে তাকে আটক করা হতে পারে যদি যুক্তরাষ্ট্র এই আদালতের সদস্য নয় এবং এর কৃতিত্ব স্বীকার করে না। ট্রাম্প গতকাল জানান আলাস্কায় তিনি পুতিনকে স্বাগত জানাবেন। এর আগে 2019 সালে এই দুই নেতার মধ্যে সর্বশেষ সরাসরি বৈঠক হয়েছিল। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।